আজকে যে মুভিটি এক্সপ্লেন করব এটি হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো মালায়ালম রোমান্টিক মুভিটি আপনাকে ভালোবাসার গভীরতা এবং জীবনের অর্থ সম্পর্কে বোঝাবে। যেখানে আমরা প্রেম মানে শারীরিক সম্পর্ককে বুঝি, সেখানে কোনো রকম শারীরিক আকর্ষণ ছাড়াই প্রেমের গভীরতাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। মুভিটি প্রেমের 7টি পর্যায়কে বর্ণনা করে বুঝিয়েছে, যেখানে প্রথমেই হয় আকর্ষণ, তারপর সৃষ্টি হয় মোহ থেকে ভালোবাসা এবং ভালোবাসা থেকে জন্ম হয় বিশ্বাস, তারপর সেই বিশ্বাস থেকে আসে উপাসনা বা ভক্তি, তারপর উন্মাদ এবং সবশেষে মৃত্যু। মুভিটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবাবেও। মুভিটির প্রশংসা সম্পর্কে যতই বলবো ততই কম হবে। বলতে গেলে মনে ছুঁয়ে যাওয়ার মতো একটা মুভির নাম কাল্প, যার অর্থ হৃদয়। এটি 2024 সালে মুক্তি পেয়েছে। তো শুরু করার আগে হালকা করে একটু বর্ণনা দিয়ে দেই। মুভির গল্পটি একটি ছেলেকে কেন্দ্র করে, যে কিনা বিদেশি টুরিস্টদের ঘুরে নিয়ে বেড়ায়। তার বিনিময়ে সে যা টাকা পায় তা দিয়েই তার জীবন পার হয়ে যায়। তার স্বপ্ন কোনো একটা বড়লোকী মেয়ে টুরিস্টকে পটিয়ে তার সাথে বিদেশে সেটেল হয়ে যাবার, কিন্তু তারই মাঝে তার একদিন নজর পড়ে যায় একটি সিধে সাদা মেয়ের উপর। তবে ছেলেটির জীবন যতটা সহজময় এবং আনন্দদায়ক, মেয়েটির জীবন ঠিক ততটাই কঠিনময় এবং যন্ত্রণাদায়ক। তার কারণ হলো মেয়েটির রুক্ষ বাবা। ছেলেটি তার বাবার সাথে যতটা ফ্রেন্ডলি ভাবে থাকে, মেয়েটি তার বাবার সাথে ঠিক ততটাই ভয়ে ভয়ে থাকে। কথায় আছে না, মেয়ে মানেই বাবার রাজকন্যা। তবে এখানে এই মেয়েটির ক্ষেত্রে তা পুরোপুরি ভিন্ন। মেয়েটির বাবা তার স্ত্রীর সাথে যতটা খারাপ অত্যাচার করে, ঠিক ততটাই জঘন্য আচরণ করে তার নিজের মেয়েটির সাথে। গল্পের টুইস্ট তো আসে তখনই যখন এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে মেয়েটি এক রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বের হয়। মেয়েটির সাথে শেষে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, মনে বেঁধে যাবে। শুরুতেই দেখতে পারি একটি ছেলে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ের কণ্ঠে বলছে পৃথিবীর একদম শেষ প্রান্তে 7 সমুদ্র জুড়ে রয়েছে একটি সিদ্রা গাছ, যে গাছের বিশালতা এতটাই যে একটা পাখি তার সারা জীবন উড়লেও সেই গাছের ছায়াকে সে অতিক্রম করতে পারে না, আর তার ঠিক পাশেই রয়েছে স্বর্গ। আর এই সব ভাবতে ভাবতে ছেলেটি সমুদ্রের মধ্যে ডুবে যায়। সাদা শাড়ি পরা দূরে একটি মেয়েকে সে দেখতে পায়। সমুদ্রের জল লাল কাপড়ে ছেয়ে যায়। এখানে কি হচ্ছে বুঝতে পারছেন না, তাই তো? তাই চলুন গল্পের শুরুর দিকে যাই। দিনটি শুরু হয় একটি লাইট হাউসের উপর থেকে, যেখানে কয়েকটা ছেলে ঘুমাচ্ছিল। তো তাদের মধ্যে পিলকো নামের একজন ঘুম থেকে উঠে দেখে তাদের গায়ের মেন পয়েন্ট ছাড়া আর বাকি কোনো কাপড় নেই। লজ্জায় চিৎকার করে বাকি সবার ঘুম ভাঙিয়ে দিয়ে বলে, ইজ্জত বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে চল, এটা নিশ্চয়ই ওই গার্ডের কাজ হয়েছে যে আমাদেরকে এখানে আসতে মানা করছিল। তারপর সেখান থেকে তারা লুকিয়ে বের হয়ে একটা অ্যাভেঞ্জারের পোস্টার থেকে মুখগুলো ছিঁড়ে নিয়ে মান বাঁচাতে সেই মুখোশগুলো পরে বাইক নিয়ে বিশাল একটা ভাব নিয়ে এই বিচে চলে আসে, যে বিচটার নাম ডলফিন বিচ। আর তাদের মধ্যে লিডার হলো এই ছেলেটি, যার নাম ক্যালপো, অর্থাৎ গল্পের হিরো। আসলে তাদের 5 বন্ধুর কাজ হলো এই বিচে ঘুরতে আসা টুরিস্টদের ট্যুর দিয়ে বেড়ানো, আর বাকি সময় শুধু ঘুরে বেড়ানো। তো তারা বিচে আনন্দ করছিল, ঠিক তখনই চলে আসে ক্যালপোর বাবার ক্যাফের শেফ মানে আশুরা আন্টি। তাদের সবার জন্য কাপড় নিয়ে এসে রেগে গিয়ে বলে, তোমরা এখানে আনন্দ করছো আর ওখানে সাইপু চিন্তায় পড়ে আছে। আসলে সাইপু হলো ক্যালপোর বাবা, যার ক্যাফে আশুরা আন্টি শেফের কাজ করে। ক্যালপো বলে, কেন, কি হয়েছে বাবার? আসুর আন্টি বলে, কাল রাতে ক্যাফের দরজা খুলে রেখে গিয়েছিল কে? তোমরা কাল রাতে কথা দিয়েছিলে যে তোমরা সেখানে ঘুমাবে, তাই তিনি তোমাদেরকে চাবি দিয়ে গেছিলেন, কিন্তু এখন তার বাইক চুরি হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে যায়, বাবার বাইক চুরি হয়ে গেছে? আসুর আন্টি বলে, বাইকটা খুঁজে না নিয়ে আসলে কিন্তু তোমাদেরকে ক্যাফে ঢুকতে দেবো না। ক্যালপো এখন ভাবে যে তাদের শহরে চুরি হওয়া মানে এটা কার কাজ, তাই তারা সোজা চলে যায় কবির কাকার কাছে। কবির কাকা বলে, ক্যালপো, আমি মানছি আগে আমি চুরি করতাম, কিন্তু এখন আমি চুরি করার অতীতটাকে ভোলার চেষ্টা করছি। আর গেল সপ্তাহে তো আমি বাড়িতেই ছিলাম না, তাছাড়া তোর বাবা আমার বন্ধুর মতো, তার বাইক আমি চুরি করব? বলে সেখান থেকে উঠতে গেলেই ক্যালপো যেই কলারটা ধরে মারতে যাবে অমনি ফরফর করে আসল সত্যটা বলে দিল। তারপর সিন কাট হলে দেখি ক্যালপো তাড়াতাড়ি করে কবরস্থানে আসে। সাইপু সেখানে তার মৃত স্ত্রীর সাথে সময় পার করছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন মহিলাটি, তার নাম তৃষা, ক্যালপোদের প্রতিবাসী। ক্যালপো ভিতরে ঢুকতেই তৃষা আন্টিকে হাই বলে তার বাবার কাছে চলে যায়। তারপর মায়ের জন্য ফুল আর তার বাবাকে বাইকের চাবিটা দেয়। সাইপু বলে, কোথায় পেলি বাইকটা? ক্যালপো বলে, ওটা তোমার জানার প্রয়োজন নেই, তবে আমি যতদিন বেঁচে আছি তোমার ভালোবাসার জিনিসগুলো কখনোই চুরি হতে দেবো না। সিন ক্যাফে আসলে দেখি আশুরু আন্টি চুলে করে পিৎজা বানাচ্ছে। তারপর ক্যালপো এবং সাইপু সেখানে হাজির হলে সাইপু তার চুরি হয়ে যাওয়া বাইকটাকে একটু মন ভরে দেখে। তারপর ভিতরে ঢুকে গরমা গরম কফি বানিয়ে ছেলেকে 1 কাপ দেয় এবং নিজে 1 কাপ নেয়। তারপর ক্যালপোকে বলে, তোমার ফিউচার প্ল্যান কি রাস্কেল? এইভাবে কি লাইট হাউসে থাকবে আর বন্ধুদের সাথে দিন পার করবে? ক্যালপো বলে, ওই নিয়েই তোমায় ভাবতে হবে না, এইবার একটা ভালো ইতালিয়ান মেয়ে পটিয়ে সোজা ইতালিতে শিফট করবো। তখনই ক্যালপোর 2 বন্ধু এসে ক্যালপোকে ডাক দেয়, বলে, বাস স্ট্যান্ডে নতুন বিদেশি মেয়ে এসেছে, তাড়াতাড়ি চল, না হলে অন্য দল হাতিয়ে নেবে। তো আর কি 5 বন্ধু মিলে বেরিয়ে পড়ে তাদের কাজে।
এরপর একদিন তারা বিচে বল খেলছিল, তো ভুল করে বলটা গিয়ে লেগে যায় একটা বিদেশি মেয়েকে যার নাম ইসাবেলা। ক্যালপো বলটা নিতে গেলে ইসাবেলার সাথে পরিচয় হয়ে যায়। এরপর আরেকদিন ঘুরতে ঘুরতে তাদের সাথে ইসাবেলার দেখা হয়ে যায় এবং এরপর থেকেই ইসাবেলা তাদের সাথে সময় কাটায়। আর তখন থেকে ইসাবেলাকে দেখে ক্যালপোর মনে একটা ভাব জমে যায়, তাই ক্যালপো ইসাবেলাকে নিয়ে পুরো শহর ঘুরে নিয়ে বেড়ায়। আর এই সব দেখে আশরু আন্টি সাইফুকে বলে, সাইফু তোমার ছেলে কিন্তু সবসময় ওই মেয়েটার সাথেই থাকছে, তাকে একটু চোখে চোখে রাখো। তো একদিন সাইফু ক্যালপোকে বলেই ফেলে যে তুই সবসময় ওই মেয়েটার সাথেই থাকছিস কেন? ক্যালপো বলে, বাবা এই ব্যাপারে আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম। আর তার বাবা ভীষণ বড় লোক, আমার প্ল্যান তাকে বিয়ে করে সোজা সুইজারল্যান্ডে, তারপর তার টাকা জমিয়ে ফিরে এসে তোমার সমস্ত ঋণ শোধ করবো এবং এলএপি শহরে একটা সুন্দর লাইট হাউস বানাবো। সাইফু বলে, আমার লোন শোধ করার জন্য তোর বিদেশির টাকা লাগবে না, আমি চাই তুই শুধু ভালোভাবে থাক, তাহলেই আমি খুশি। তখনই কথা বলতে বলতে তৃষার বাড়ির পাশে আসলে ক্যালপো বলে ওঠে, তৃষা আন্টি কেমন আছো? তৃষা আন্টি ঠিক আছে বললে ক্যালপো বলে, বাবা এইমাত্র তোমার কথা বলছিল। তারপর বাবাকে ফিসফিস করে বলে, এই সুযোগটা হাতছাড়া করো না, বলে ফেলো। বলে ক্যালপো উধাও। তো কি বলার কথা বলছে? আসলে সাইফু তৃষাকে ভালোবাসে, কিন্তু লোকে কি বলবে, সমাজ কি বলবে তা ভেবে বলার সাহস পায় না। তো তৃষা জিজ্ঞেস করলে সাইফু নার্ভাস হয়ে কি বলবে ভেবে না পেয়ে বলে, আজ কোর্টে যাওনি? আসলে তৃষা পেশায় একজন উকিল। তৃষা বলে, আজ তো রবিবার। তো সাইফু আর কথা না বাড়িয়ে সে চলে যায়। এরপর একদিন সবাই মিলে বসে ইসাবেলার সাথে সময় কাটাচ্ছিল, তখনই একটা ছেলে এসে ইসাবেলাকে ডাক দেয়। ইসাবেলা তাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে চলে যায়, আর এটা দেখে সবাই ভেবাচাকা হয়ে দাঁড়িয়ে যায়। আর তাদের সাথে যখন ছেলেটার পরিচয় করে দেয় তখন তো সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে ছেলেটি ইসাবেলার বয়ফ্রেন্ড, তারা সামনের মাসে বিয়ে করবে। ব্যাস, ছেলেকে আরেকটু জ্বালাতে সাইফু বলে ওঠে, লাইট হাউসটা ঠিক কোথায় বানাবে এখনই বলে ফেলো, নাহলে পরে পারমিশন আনতে কিন্তু অসুবিধা হবে। ক্যালপো কী বলবে ভেবে না পেয়ে রাতে বসে প্যাক মারে, আর তার বন্ধুরা স্যাড সং বাজিয়ে তার শোক পালন করে। পরদিন ক্যালপো তৃষা আন্টির কাছে গিয়ে টাকা ধার চায়। ইসাবেলার সাথে ঘুরে যে টাকা খরচ করেছে তা বাবাকে ফেরত না দিলে বাড়িতে ঢুকতে দেবে না। তৃষাও বাধ্য হয়ে দিয়ে দেয়। তখনই বাইরে পেলিকোকে একজন ফোন করে বলে, একটা বড় ডিল পেয়েছি, ক্যালপোকে ফোনটা দে তো। ক্যালপো কথা বললে ত্রিমুল বলে, ক্যালপো একটা বড় ডিল পেয়েছি। ক্যালপো বলে, কিসের ডিল? ত্রিমুল বলে, আগে থুনিপক্ষী ব্রিজে আয় তারপর বলছি। ডিলটা হলো একটা ময়না পাখি খাঁচা থেকে বের হয়ে গিয়েছে, তাকে ধরে দিতে পারলেই 5,000 টাকা পুরস্কার। যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন তারা বলে এই ডিলটা আমাদেরকে দিয়েছিল, আমরা শিওর এই কথা বলা পাখিটাকে ধরে দিতে পারলেই মেয়েটা আমাদেরকে টাকা দেবে। কিন্তু ক্যালপো পাখি ধরার কাজ করে মান সম্মান নষ্ট করবে না বলে যেই যেতে চাইবে তখনই একজন ভদ্র মহিলা এসে বলে, আমরা এখানে নতুন এসেছি তাই এটি ভয় পেয়ে খাঁচা থেকে বের হয়ে গিয়েছে, দয়া করে কাক ধরে নিয়ে যাওয়ার আগে একটু পাখিটাকে ধরিয়ে দাও। টাকার লোভে ত্রিমুল বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, ক্যালপো পারবে। ক্যালপো এখন ভদ্র মহিলার কথা ফেলাতে না পেরে যেই গাছে উঠে পাখিটার কাছে যায় অমনি পাখিটা তুম্বি বলে ডাক দেয়। আর তখনই একটা মেয়েকে স্লো মোশনে দৌড়ে আসতে দেখতে পাই। মেয়েটি একবার পিঙ্কু বলে জোরে ডাক দেয়, আর তখনই ক্যালপোর নজর তার দিকে পড়তেই ক্যালপো এক অন্য জগতে হারিয়ে যায়। মেয়েটি কাছে এসে সাবধানে বললে ক্যালপো পা পিছলে আরও পড়ে যাওয়ার মতো হয়ে যায়, আর মেয়েটি ভয়ে তার মায়ের দিকে মুখ ঘুরে নেয়। তারপর একটা সাদা ট্যাক্সি আসতে দেখলে ভদ্রমহিলাটি ভয়ে তোর বাবা আসছে বলে মেয়েটিকে টেনে নিয়ে চলে যায়। আর ক্যালপো ওইভাবেই ঝুলিয়ে মেয়েটিকে দেখতে থাকে। কখন তার হাত ফুসকে পড়ে যায় সে নিজেও টের পায় না, সোজা গিয়ে পড়ে জলে। এরপর সিন বাড়িতে আসলে সাইফু ঘরে ঘুমোতে যাবে, ঠিক তখনই ক্যালপোর ঘর থেকে কিছু আওয়াজ পায়, তাই তার ঘরে গিয়ে দেখতে গেলে দেখে ক্যালপো একটা পাখি ধরেছে। সাইফু বলে, তাহলে এখন পাখি ধরাও কাজ শুরু করে দিয়েছো? ক্যালপো বলে, এটা একটা ডিল ছিল কিন্তু তারা চলে গিয়েছে, তাই আমি এটা কালকে বিক্রি করে দেবো। তখন ময়না পাখিটা আবার তুম্বি তুম্বি করে আওয়াজ করলে সাইফু বলে, এই তুম্বি তুম্বি করছে কেন? ক্যালপো কি বলবে ভেবে না পেয়ে বলে, একে খিদে লেগেছে তাই সে এরকম করছে। এরপর পরদিন সকালবেলা ক্যালপো কাস্টমারের সাথে ডিল করছিল, ঠিক তখনই দরজায় কে যেন নক করে। ক্যালপোর দরজা খুললে দেখে ওই দুইটা ছেলে এবং সেই মেয়েটি একটা ওয়েলেক্সের পোস্টার দেখে বলে, তুমি এই পাখিটাকে ওয়েলেক্সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছো? ক্যালপো দেখে বলে, হ্যাঁ দিয়েছি, কি সমস্যা? মেয়েটি বলে, ওটা আমার ময়না। ক্যালপো তখন একটু ভেঙানো স্বরে বলে, কাল কত কষ্ট করে গাছে উঠে ধরেছিলাম, আবার জলেও পড়ে গেছিলাম, আর এখন তোমার ময়না? আচ্ছা তবুও আমি তোমাকে দিতে পারি যদি তুমি আমাকে 10,000 টাকা দাও। মেয়েটি বলে, কিন্তু 5,000 তো কথা হয়েছিল। ক্যালপো বলে, ওটা কালকের জন্য ছিল, এটা দেখতে পাচ্ছ, এটার জন্য কে টাকা দেবে? যদি টাকা দিতে না পারো ওয়েলেক্সে অলরেডি 5 জন নিতে চেয়েছে, তাদের দিয়ে দেবো। মেয়েটি আর কোনো উপায় না পেয়ে করুণ স্বরে বলে, কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নেই, আমি তোমাকে 7,000 দিতে পারি। ক্যালপো একটু ভেবে রাজি হয়ে যায়। তারপর টাকা নিয়ে ময়নাটিকে মেয়েটির হাতে তুলে দিয়ে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি কোনো জবাব না দিয়েই রেগে সেখান থেকে চলে যায়। পরদিন বিকেলে নতুন মুভি মামুথি রিলিজের কারণে সবাই খুশিতে থিয়েটারের সামনে নাচতে থাকে। তখনই সেখানে চলে আসে পেলিকোর গার্লফ্রেন্ড রিনা এবং তার সাথে সেই মেয়েটিও। ত্রিমুল দেখতে পেয়ে ক্যালপোকে বলে, ওই দেখ তোর ময়নাও এসেছে। ক্যালপো তখন নাচ ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েই থাকে, যেন মনে এক আলাদা অনুভূতি ফিরে এসেছে। আর পেলিকো রিনার কাছে গিয়ে তাদের টিকিটের ব্যবস্থা করে দিতে চায়, কিন্তু রিনা ভাব দেখিয়ে কাউন্টারে চলে যায়। কিন্তু ততক্ষণে হাউস ফুল হয়ে গিয়েছে, তাই রিনা এখন উপায় না পেয়ে পেলিকোর কাছে টিকিট চাইতে আসে। পেলিকো তখন ক্যালপোকে টিকিট দিতে বললে ক্যালপো রিনাকে বলে, তোমার নতুন বান্ধবী এখানে আসলে তবেই আমি টিকিট দিব। রিনা বলে, দেখ অনেক কষ্ট করে সে আজ ম্যানেজ করে আসতে পেরেছে। ক্যালপো তবুও রাজি না হলে রিনা রেগে গিয়ে, লাগবে না তো টিকিট বলে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে গিয়ে তাদের ব্যাপারটা জানালে মেয়েটি বলে, ঠিক আছে আমি জিজ্ঞেস করছি।
তারপর তুম্বি এসে ক্যাল্পোকে করুণ স্বরে বলে, দয়া করে তুমি কি আমাদের টিকিট দিতে পারবে? আমি সিনেমা দেখতে এসেছি, তা বাড়িতে জানে না, হয়তো আর কোনোদিনও এদের সাথে আসতেও পারবো না। ক্যাল্পো শুনে বলে, ঠিক আছে দেবো, তাহলে আগে নামটা বলো। মেয়েটি বলে তার নাম তুম্বি। নাম শুনে ক্যাল্পোর মনে পড়ে যায়, তাহলে ওই জন্যই ময়না তুম্বি তুম্বি করতো। তাই ক্যাল্পো খুশি হয়ে তাদের ফ্রিতে টিকিট দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর মুভি চালু হলে সবাই হলের ভিতর হই হুল্লো করতে থাকে, আর তা দেখে তুম্বিও ভীষণ মজা পায়। জীবনে প্রথম সে আজ সিনেমা দেখতে এসেছে। তখনই কিছু লোকাল মাস্তান এসে হলের স্টাফকে টিকিট দিয়ে সিট খুঁজে দেওয়ার কথা বলে, কিন্তু স্টাফ বলে হল ভর্তি হয়ে গিয়েছে, তাই আপনারা ফাঁকা জায়গা দেখে বসে যান। কিন্তু তাদের মধ্যে রাজু নামের একজন ছেলে তাকে মারতে শুরু করে এবং বলে, তুই আমাদের সিটও খুঁজে দিবি এবং শো আবার প্রথম থেকে চালুও করবি। বলে তারা তাকে পিটে দিয়ে হলের ভিতর ঢুকে যায়। তারপর একজনকে বলে, এই হলটা বন্ধ করতো। সে সোজা গিয়ে জামাটা খুলে প্রজেক্টরটা ঢেকে দেয়। তো হলের ভিতর হই হুল্লো শুরু হয়ে যায়। সে বলে তাদের সিট দেখিয়ে শো আবার প্রথম থেকে শুরু না করলে জামা সরাবে না। তৃণমূল রেগে গিয়ে বলে, সেটা তোরা স্টাফকে গিয়ে বল। তারপর তার বন্ধু সেলিকে বলে, এই সেলি জামাটা সরাতো, দেখি কি করে। সেলি যেই তাকে সরিয়ে জামাটা সরাতে যাবে, অমনি ছেলেটি তাকে মারতে যায়। আর তখনই ক্যাল্পোর ছেলেটিকে মেরে মাটিতে ফেলে দেয়। ব্যাস শুরু হয়ে যায় দুই দলের মধ্যে তুমুল মারামারি করতে করতে তারা একসময় হলের বাইরে চলে আসে। তো কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যাবে। ঠিক তখনই অতগুলো ছেলেমেয়ের মধ্যে সিধে সাদা তুম্বি বলে ওঠে, স্যার সে নির্দোষ। আর রাজুদেরকে দেখিয়ে বলে তারা আগে শুরু করেছিল, এবং তার সরে সরে সবাই তখন বলে ওঠে। পুলিশ তখন ক্যাল্পোদের ছেড়ে দিয়ে রাজুদেরকে ধরে নিয়ে যায়। ক্যাল্পো তখন তুম্বির সততা দেখে এক নজর তার দিকে তাকিয়ে থাকে। এরপর তুম্বি বাড়িতে ফিরলে দেখে সাদা ট্যাক্সিটা পার্কিং এ আছে, মানে তার বাবা বাড়িতেই আছে। তিনি টিভিতে খবর দেখছেন কাসারগড় ইনকাউন্টার কেসকে আবার তদন্ত করার জন্য কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তখনই তুম্বি ভয়ে ভয়ে ভিতরে ঢুকলে তার বাবা নরম সুরে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে বেটি? তুমি ধীরে ধীরে বলে, কলেজে। তার বাবা বলে, কলেজ তো সকালে ছিল, সেখান থেকে কোথায় গিয়েছিলে? তুম্বি আর কি বলবে ভেবে না পেয়ে সে বলে দেয় সে রিনার সাথে সিনেমা দেখতে গিয়েছিল। তার বাবা বলে, তোমাকে অনুমতি দিয়েছিল কে? নিশ্চয়ই তোমার মা। তখনই তার মা মানে সৌদা সেখানে আসলে তার বাবা কেমন ভাবে তাকিয়ে বলে, তুমি তাকে সিনেমা যাওয়ার অনুমতি দিয়েছিলে? সৌদা কিছু না বললে তিনি রেগে গিয়ে তাকে মারতে লাগে আর বলে, তুমি অনুমতি দিবে, তাহলে আমি এখানে কি করতে আছি? নিজে যেমন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে, তা এখন মেয়েকে শেখাচ্ছ? আর তুমি এসব সহ্য করতে না পেরে তার ঘরের দরজা লাগিয়ে দিয়ে কান বন্ধ করে বসে কান্না করতে লাগে। আসলে তুমি ছোটবেলা থেকেই এরকম একটা পরিবার থেকে বড় হয়েছে, আর এতদিন ধরে সে এসব সহ্য করেই আসছে। পরদিন ক্যাল্পো কিছু টুরিস্টদের দড়ির কারখানায় নিয়ে এসে কারখানার ইতিহাস বোঝাতে থাকে। তখনই রিনা সেখানে আসলে ক্যাল্পোকে বলে, আমরা এখানে কলেজ থেকে ইন্টার্নশিপের কাজে এসেছি, তাছাড়া তোর ময়নাও কিন্তু এখানে এসেছে। ব্যাস ক্যাল্পো সোজা তার দিকে ছুটে যায়। তারপর ক্যাল্পো হাই বললে তুম্বিও হাই বলে যেতে থাকলে ক্যাল্পো বলে, কাল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তারপর শুনলাম তুমি নাকি সমস্যায় পড়েছিলে। তুমি থেমে গিয়ে বলে, তোমাকে কে বলেছে? ক্যাল্পো বলে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, চাইলে তোমার বাবাকেও কিন্তু আমি ওয়েলেক্সে বেঁচে দিতে পারি। ক্যাল্পোর এরকম কথা শুনে তুম্বি একটু হেসে ফেলে, আর ক্যাল্পো নতুন অনুভূতিতে এক অন্য জগতে ভেসে যায়। কখনো কল্পনায় তাকে দেখতে পায়, তো আবার কখনো তাকে দেখার জন্য তাদের বাড়ির কাছে ঘুরঘুর করতে থাকে। এইভাবেই একদিন তুম্বিকে রিনার বাড়িতে নিয়ে আসলে সবাই তাকে খুবই পছন্দ করে। তো একদিন ক্যাল্পো রিনাদের বাড়িতে আসলে রিনা বলে, ক্যাল্পো তোর একটা বন্ধু আছে না যে রেল স্টেশনে কাজ করে? ক্যাল্পো বলে, হ্যাঁ কি হয়েছে? রিনা বলে, তুই ওট্টাপালাম যাওয়ার দুটো টিকিট কেটে এনে দিতে পারবি? আসলে অনলাইনে টিকিট শেষ হয়ে গেছে। নিচে থেকে রিনার মা বলে, সেখানে কেন যাবে? তোমার ক্লাস নেই? রিনা বলে, আমার জন্য না, তুম্বির মায়ের বাড়ি ওট্টাপালাম, তার বাবা এখন বাড়িতে নেই, তাই সে তার দিদাকে দেখতে যাবে। ব্যাস ক্যাল্পো শোনা মাত্রই বলে ফেলে, ঠিক আছে হয়ে যাবে। রাত্রে ক্যাল্পো রিনাকে টিকিটের ছবি পাঠালে রিনা ক্যাল্পোকে ফোন করে বলে, আরে টিকিটে তো ভুল করে দিয়েছিস, আমার নামের জায়গায় তোর নাম বসিয়ে দিয়েছিস। ক্যাল্পো বলে, টিকিট ভুল নেই, আমিই যাবো তার সাথে, তুই ফালতু সকাল সকাল ঘুম থেকে উঠে কষ্ট করবি কেন? রিনা বলে, দেখ এটা সম্ভব না, সে রাজি হবে না। ক্যাল্পো বলে, তুই কোনো মতো ভাবে একটু রাজি করিয়ে দিস। রিনা না করলেও ক্যাল্পো হ্যাঁ হ্যাঁ বলে কলটা কেটে দেয়। পরদিন সকালে সাইফু গাড়ি লোডিং করছিল, তখন ক্যাল্পো বাইরে আসলে সাইফু বলে, আজ 8:30-এর মধ্যে গির্জায় যেতে হবে। ক্যাল্পো অবাক হয়ে বলে, এত সকালে? সাইফু হ্যাঁ বলে তার দিকে তাকা দেয়, দেখে ক্যাল্পো রেডি হয়ে কোথাও বের হচ্ছে, তাই জিজ্ঞেস করেও ফেলে, এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? ক্যাল্পো বলে, ওট্টাপালাম যাবো। সাইফু বলে, কোথাও যাওয়া হবে না, তোর বন্ধুদের বল তারা আজকে টুরিস্টদের দেখবে, তোর মনে নাই তোর মায়ের আজকে জন্মদিন? ক্যাল্পো তবুও অনুরোধ সুরে বলে, বাবা রেল স্টেশনে একজন আমার জন্য অপেক্ষা করে আছে। সাইফু বলে, এখন তোর মায়ের থেকে একটা বিদেশি মেয়েই তোর কাছে বেশি জরুরি হয়ে গেল? ক্যাল্পো বলে, এটা বিদেশি না। সাইফু নিরাশ হয়ে বলে, ও বিদেশি না, ঠিক আছে যেতে পারো। তখন পেলিকো বাইক নিয়ে চলে আসলে ক্যাল্পো তার সাথে বেরিয়ে পড়ে। রাস্তায় পেলিকো ক্যাল্পোকে জিজ্ঞেস করে, কি হলো রে, তোর বাবাকে আপসেট দেখালো কেন? ক্যাল্পো বলে, আজ মায়ের জন্মদিন, তাই গির্জায় যাওয়ার কথা ছিল। পেলিকো শুনে বলে, ও চিন্তা করিস না, আমি সামলে নিব। তখনই ট্রেন যাওয়ার জন্য তারা চেকপোস্টে আটকে যায়, আর এটা সেই ট্রেন যেটাতে ক্যাল্পো আর তুম্বির যাওয়ার কথা। পেলিকো বলে, আরে ক্যাল্পো তোর ট্রেন তো চলে যাচ্ছে,
তো আর কি গার্ডের কাছ থেকে পরের স্টেশন জেনে নিয়ে ক্যালপো দেয় ছুট। অলি গলি বেয়ে ট্রেন পৌঁছানোর সাথে সাথেই পৌঁছে যায় পরের স্টেশনে। কাউকে ভালোবাসলে ছেলেরা কতটা পরিশ্রম করে দেখেছেন? আর আপনারা বলছেন ছেলেরা ভালোবাসতে জানে না? দেখিয়ে দিন তো যারা এই কথা বলছে। তারপর হাঁপাতে হাঁপাতে ট্রেনে উঠে তুম্বিকে খুঁজতে থাকে। তারপর তাকে দেখতে পেলে একটা পাশের সিটে লুকিয়ে পড়ে। তারপর চালাকি করে পকেট থেকে ফোন বের করে তাকে একটা এসএমএস করে, তোমাকে এই পিঙ্ক ড্রেসে দেখতে কিন্তু একটুও ভালো লাগছে না। তুমি এসএমএস দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতে লাগে। তারপর তাকে দেখতে পেলে খুশি হয়ে তাকে সামনে বসতে বলে। তারপর ক্যালপো বলে, তুমি কি ভেবেছিলে আমি আসবো না? তুমি বলে, আমি যদি তাই ভাবতাম তাহলে আমি ট্রেনেই চড়তাম না। দেখেছেন কতটা বিশ্বাস? ক্যালপো তুম্বির কথা শুনে একটু চমকে যায়। তারপর বলে, তাহলে তুমি ওট্টাপালাম থেকে? তুমি বলে, হ্যাঁ, আমার মায়ের পরিবার সেখানে থাকে। তারপর বলে, ক্যালপো তুমি কি আগে সেখানে গিয়েছো? ক্যালপো বলে, হ্যাঁ, আমি টুরিস্টদের সাথে কালামান্ডালামে গিয়েছি। তুম্বি বলে, তুমি কি এই গাইড করারই কাজ করো? ক্যালপো বলে, অবশ্যই, আমার পুরো দলের স্বপ্ন একজন বিদেশিকে বিয়ে করে ইউরোপে চলে যাওয়ার। তখন তুম্বি বলে, তোমার কি স্বপ্ন? ক্যালপো বলে, আগে আমারও এরকম একটা স্বপ্ন ছিল। তুম্বি বলে, আর এখন? ক্যালপো বলে, এখন এখন বলে তার দিকে তাকাতেই তুম্বি মুখটা লজ্জাজনক ভাবে ঘুরে নেয়। তারপর বলে, আচ্ছা তুমি একটা বিদেশি মেয়েকে ঘোরাতে কত টাকা নাও? ক্যালপো বলে, সেটা নির্ভর করে, যদি সে সুন্দরী হয় তাহলে 50% ডিসকাউন্ট দেই। তুম্বি হেসে বলে, আচ্ছা আমার কাছ থেকে কত নেবে? ক্যালপো বলে, তোমার তোমার ফ্রি। ব্যাস, বেচারা তুম্বিকে ফেসে ফেলে। এরপর তুম্বি দিদার বাড়িতে পৌঁছালে তুম্বি তার দিদার পা টিপে দেয়। আর তার দিদা বলে যে তোর মা এই বিয়েতে একদমই রাজি ছিল না। কোন বিয়ের কথা বলছি বলুন তো? এই যে তার বাবার সাথে। তুম্বি বলে, ছাড়ো না এইসব, যা হয়েছে হয়েছে। তার দিদা বলে, তোর বাবাকেও আমরা দোষ দিতে পারি না, তোর মা একজনকে ভালোবাসতো। যখন আমাদেরকে এই কথা বলেছিল তার বাবা আর তার ভাইরা তা মানেনি, কিন্তু তার অতীত জানা সত্ত্বেও তোর বাবা তাকে গ্রহণ করেছে। তখনই ক্যালপো ভিতরে ঢুকে তুম্বিকে বলে, তুম্বি ট্রেনের সময় হয়ে গিয়েছে। তার দিদা বলে, কে হয়? তুম্বি বলে, বন্ধু হয়। তার দিদা তাকে কাছে ডাকে এবং পরিচয় জিজ্ঞেস করে তার বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করলে ক্যালপো বলে, শুধু সে এবং তার বাবা। তুম্বি দিদা বলে, আর মা? ক্যালপো বলে, মা জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছে। এরপর সিন ট্রেনে আসলে ক্যালপো বলে, তোমার দিদার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তুমি বলে, আমি এলিপিতে যাওয়ার পরে সবচেয়ে বেশি আমার দিদাকেই মিস করি। তারপর একটু থেমে বলে, ক্যালপো তোমার মায়ের ব্যাপারে আমাকে বলছিলে না কেন? ক্যালপো বলে, অ্যাকচুয়ালি আজকে মায়ের জন্মদিন। যদিও সে আমাদের সাথে নেই, আমরা প্রত্যেক রবিবার গির্জায় গিয়ে মায়ের সাথে কথা বলি। আমরা তার জন্মদিন এবং তাদের অ্যানিভার্সারিও পালন করি। সত্যি বলতে আমি কখনোই আমার মাকে মিস করি না। তুমি জানো কেন? কারণ বাবা আমাকে আগলে রেখেছে। ক্যালপোর এই কথা শুনে তুম্বি একটু ভেবে বসে যে ক্যালপোর বাবা আর তার বাবার মধ্যে কতটা পার্থক্য। আর তুম্বির এরকম নীরব দেখে ক্যালপো বলে ওঠে, আমি কি তোমায় দুঃখ দিলাম? তুম্বি বলে, না। তারপর বলে, ক্যালপো তুমি জানো এমন কিছু আছে যেটা আমার দিদা প্রায় বলে, দুনিয়ার একদম শেষ প্রান্তে 7 সমুদ্র জুড়ে একটি গাছ রয়েছে, যে গাছটার নাম সিদ্রা গাছ। যে গাছের বিশালতা এতটাই যে একটা পাখি তার সারা জীবন উড়লেও সেই গাছের ছায়াকে সে অতিক্রম করতে পারে না। আর তার ঠিক পাশেই রয়েছে স্বর্গ। আর যারা আমাদের আগে চলে গেছে, যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, যাদের আমরা খুঁজে পাই না, তারা সবাই সেখানে থাকবে আমাদের আগমনের প্রত্যাশায়। আমি নিশ্চিত তোমার মাও সেখানে থাকবে, তোমার জন্য অপেক্ষা করছে। তুম্বির এই কথা শুনে ক্যালপো একটু নীরব হয়ে যায়। তারপর স্টেশনে পৌঁছালে ক্যালপো তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তারপর বাড়িতে এসে ক্যালপো ছাদে শুয়ে শুয়ে চাঁদ দেখতে থাকলে সাইপু এসে মজা করে বলে, কি ব্যাপার, এখানে রোমিও রোমিও সেন্ট করছে নাকি? ক্যালপো বলে, রোমিও রোমিও সেন্ট? সাইপু বলে, হ্যাঁ, ভালোবাসার গন্ধ। আগে আমাকে বলো তো ওট্টাপালাম কি জন্য গিয়েছিলে? ক্যালপো বলে, সঠিক সময় আসলেই জানাবো। সাইপু বলে, ঠিক আছে, তবে সঠিক সময় তাকে বলতে পারবে তো? ক্যালপো মজা করে বলে, এখন আর সেই যুগ নেই, যুগ বদলে গিয়েছে। তাছাড়া তুমি মাকে কিভাবে প্রপোজ করেছিলে একটু বলো না? সাইপু বলে, দেখ, মেয়েরা সত্যিকারের পুরুষদের পছন্দ করে, তাই দেরি না করে কাল তার সাথে দেখা কর এবং তোর মনের কথা বলে দে। আর হ্যাঁ, যাওয়ার আগে এই চুল দাড়িটা কেটে যাস। ক্যালপো বলে, না, পারবো না, আমি বদলাতে পারবো না। সে যদি আমাকে এইভাবে মানতে পারে তো মানবে। সাইপু বিরক্ত হয়ে বলে, কর, তোর যা খুশি তাই কর, বলে শুয়ে পড়ে। পরদিন কলেজে সামাজিক কালচারের অনুষ্ঠান ছিল, তাই ক্যালপো তার সাথে কথা বলার জন্য কলেজে যায়। কিন্তু এ কি, চুলদাড়ি কেটে নিজেকে বদলে দিয়েছে তো। ভিতরে ঢুকতেই রিনাকে দেখতে পেয়ে তাকে ডাকে। রিনা দেখতে পেয়ে অবাক হয়ে বলে, আরে তোর চুলের কি হয়েছে? এটা আমি বুঝেছি, যা কমার্স ডিপার্টমেন্টে আছে, যা। ক্যালপো থ্যাংক ইউ বলে এগোতে থাকে। তারপর তাকে দেখতে পেলে তার পরীর মতো সাজ দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তুম্বি বলে, তোমার চুল? ক্যালপো বলে, ওই একটু কেটেছি। তুম্বি বলে, এখানে আসার কারণ? ক্যালপো বলে, আমার তোমাকে কিছু বলার আছে। তুম্বি বলে, হ্যাঁ বলো। ক্যালপো যেই ধীরে ধীরে মনের কথাটা বলতে যাবে অমনি রিনা এসে তাকে ডাক দেয় যে তার প্রোগ্রামের সময় এসে গেছে। তুম্বির প্রোগ্রাম দেখে ক্যালপো তার দিকে তাকিয়েই থাকে। তারপর প্রোগ্রাম শেষে তুম্বি ক্যালপোর কাছে এসে তাকে বলে, ক্যালপো তুমি কিছু বলতে চেয়েছিলে? ক্যালপো হঠাৎ কি বলবে ভেবে না পেয়ে বলে, তোমার প্রোগ্রাম একেবারে অসাধারণ ছিল। তুম্বি বলে, তুমি কি এটাই বলতে চেয়েছিলে? তখন ক্যালপো বলে, না, তুমি জানো আমার দুনিয়াটা ছোট, বাবা, আমি, আসুরা আন্টি আর আমার বন্ধুরা। সত্যি বলতে আমি ডলফিন বিচের বাইরে জীবনের কথা কখনো ভাবিনি। তুম্বি শোনা মাত্রই বলে ওঠে, এই মাত্রই তুমি কি বললে? ক্যালপো বলে, ডলফিন বিচ? তুম্বি বলে, ডলফিন বিচ? সেখানে কি ডলফিন আছে? ক্যালপো বলে, সবাই তাই বলে। তুম্বি বলে, আমরা যদি যাই তাহলে কি ডলফিনদের দেখতে পারবো? ক্যালপো একটু ভেবে বলে,
দাঁড়াও তাহলে বাবাকে জিজ্ঞেস করি। তুমি ভয় পেয়ে বলে না না বাবাকে জিজ্ঞেস করতে হবে না। ক্যাল্পো বলে ঠিক আছে আমি এর ব্যবস্থা করব। তো পরদিন ক্যাল্পো তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমাদের এই বিচে কি ডলফিন আছে? সাইফু বলে অবশ্যই আছে, নাহলে নামটা কেন হয়েছে? ক্যাল্পো বলে বাবা তুমি কি দেখেছো? সাইফু বলে আমি যেরকম দেখেছি সেরকম আর কেউ দেখিনি। মৎস্যজীবীদের বিশ্বাস ডলফিনরা তাদের সামনে দেখা দেয় যারা সত্যিকারের প্রেমে পড়ে। পরদিন ক্যাল্পো তুম্বিকে বলে বিচে বোট নিয়ে তার অপেক্ষা করতে থাকে। হঠাৎ তাকে দৌড়ে আসতে দেখলে তারা সবাই খুশি হয়ে যায়। তারপর ক্যাল্পো তাকে নিয়ে চলে যায় সমুদ্রের মাঝখানে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল কিন্তু তবুও ডলফিনের তারা দেখা পেল না। তাই মাঝি বিরক্ত হয়ে ঘুরে যাওয়ার কথা বলে। তাই তুম্বিও বলে ক্যাল্পো চলো ঘুরে যাই, আমরা না হলে আরেকবার অন্য সময় আসবো। তখন ক্যাল্পো নিরাশ হয়ে ঘুরে যাওয়ার কথা বলে। আর ঠিক তখনই একটা ডলফিন বোটের নিচে ধাক্কা দিতে বোট কাত হয়ে যায় আর তুম্বি ক্যাল্পোর হাত শক্ত করে ধরে নেয়। আর তা দেখে ক্যাল্পোর মুখ তো পুরো হা হয়ে যায়। আর এরপর ডলফিনগুলো যখন একে একে লাফিয়ে ওঠে তখন তুম্বি বলে ক্যাল্পো দেখো। এরপর বৃষ্টি পড়া শুরু হলে তারা তাদের আড্ডাখানায় লুকায়। তুম্বি বলে সমুদ্রে এরকম বৃষ্টি পড়া দেখা বেশ ভাগ্যের ব্যাপার তাই না? ক্যাল্পো বলে হ্যাঁ, এখানকার মৎস্যজীবীদের বিশ্বাস তাহলে ঠিকই হলো। তুম্বি বলে কিসের বিশ্বাস? ক্যাল্পো বলে যারা মন থেকে প্রেমে পড়ে শুধু তাদের সামনেই এই ডলফিনগুলো দেখা দেয়। তুম্বি শুনে একটু নীরব হয়ে গেলে ক্যাল্পো বলে আসলে এরকম আমার বাবা বলেছিল। তুম্বি আশ্চর্য হয়ে বলে তুমি তোমার বাবাকে বলে দিয়েছো? ক্যাল্পো বলে হ্যাঁ, আমার জীবনে যত ইম্পর্টেন্ট ডিসিশন সব বাবাকে জিজ্ঞেস করেই করি। তুম্বি একটু আশ্চর্য হয়ে বলে এটাও কি ইম্পর্টেন্ট? ক্যাল্পো বলে এটা ইম্পর্টেন্ট না। তুম্বি আর কিছু না বলে একটু ভেবে বসে যে ক্যাল্পোর জীবন আর তার জীবনের মধ্যে কতটা পার্থক্য। এরপর তুম্বি বাড়ি যাওয়ার জন্য বের হলে ক্যাল্পো বলে আমি রেখে দিয়ে আসি। তুম্বি বলে না লাগবে না। ক্যাল্পো বলে কেন, আমাকে কি ভয় পাচ্ছ? তখন তুম্বি বলে আমি যদি তোমাকে ভয় পেতাম তাহলে তোমার সাথে কি সমুদ্রের মাঝখানে যেতাম? তারপর আরেকটু এগিয়ে মুখ ফিরিয়ে বলে তাছাড়া ওই মৎস্যজীবীদের কথা কিন্তু ঠিকই ছিল, তোমার বাবা অসাধারণ। ব্যাস ক্যাল্পোর মুখ থেকে হাসি যেন সরতেই চাইছে না। এরপর তুম্বি বাড়িতে পৌঁছালে রাত্রে ক্যাল্পোকে ফোন করে। ক্যাল্পো কথা শুনে বলে কি ব্যাপার, তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে? তুম্বি বলে বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে না থাকলে সবসময় আনন্দে থাকি। তখনই তুম্বিকে তার মা ডাকলে তুম্বি কলটা কেটে দেয়। আর এই দিকে তৃণমূল ড্যান্স করতে করতে ক্যাল্পোর কাছে এসে বলে কি ব্যাপার রে, তুই সবসময় ফোনের সাথে লেগে থাকছিস? ক্যাল্পো বলে সে বললো তার বাবা বাড়িতে নেই। তখন তৃণমূল বলে আরে তোকে তো সিগন্যাল দিয়েছে। ক্যাল্পো বলে সিগন্যাল, কিসের সিগন্যাল? ক্যাল্পো এবার বিছানায় শুয়ে শুয়ে তৃণমূলের কথা ভাবে। তৃণমূল বলে সে তোকে বাড়িতে ডাকছে। হাট, কখনোই না মাই ডিয়ার ক্যাল্পো, মেয়েরা কখনোই সোজাসুজিভাবে কিছু বলে না। না, আমার তা মনে হয় না। ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করি। কিন্তু গিয়ে দেখে বাবা তো মরে গেছে। অবশেষে সে তুম্বির বাড়িতে রওনা দেয়। প্রাচীর টপকে ভিতরে ঢুকবে, দেখে কবির কাকা। আরে কবির কাকা তুমি? কবির কাকা বলে আরে ক্যাল্পো তুই? হ্যাঁ বুঝেছি। এবার দুজনে প্রাচীরে বসে ক্যাল্পো কবির কাকাকে সব কথা জানায়। কবির কাকা সব শুনে টুনে তাদের বাড়ি থেকে যে জিনিসটা চুরি করেছিল সেটা ক্যাল্পোকে দিয়ে বলে আমি তোকে পরে বলতে চাই না যে তোর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে জিনিস চুরি করেছিলাম, তাই তুই এটা ওকে দিয়ে দিস। এরপর ক্যাল্পো তুমিকে ফোন করে বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো? তুমি বলে না, কেন? ক্যাল্পো বলে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তুমি বলে এখন কিভাবে সম্ভব, কাল দেখা করি। ক্যাল্পো বলে না, আমি তোমাকে এখনই দেখতে চাই। তোমার জানালাটা খোলো তো। তুমি বলে কি জানালা? আরে জানালাটা খোলো তো। এবার তুমি জানালাটা খুলতেই দেখে ক্যাল্পো। হ্যাঁ তুমি এখানে কি করছো? সারপ্রাইজ। তুমি ভয়ে ভয়ে বলে ক্যাল্পো কেউ দেখে ফেলবে, তুমি চলে যাও। ক্যাল্পো বলে চলে যাবো কিন্তু এটা নেবে না। আরে তুমি এটা কোথায় পেলে? এটা তো বাবার। ক্যাল্পো বলে এটাই তো সারপ্রাইজ। তুমি বলে ক্যাল্পো আমরা কিন্তু সমস্যায় পড়বো, তুমি প্লিজ চলে যাও। ক্যাল্পো রেডিওটা জানালা দিয়ে দিতে চায় কিন্তু ভিতরে ঢোকে না। তাই ক্যাল্পো দরজাটা খুলতে বলে। তুমি না করলেও ক্যাল্পো তার কথা শোনে না। তাই তুমি বাধ্য হয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই ক্যাল্পো রোমান্টিক মুডে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ভিতরে প্রবেশ করলে দেখে তার ঘরটি শুধু তার দিদা আর তার মায়ের ছবি দিয়ে ভর্তি। তাই তুম্বিকে জিজ্ঞেস করে তুমি কি তোমার দিদা আর মাকেই সবচেয়ে বেশি ভালোবাসো? তুম্বি বলে এই দুনিয়ায় আমি তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবার ক্যাল্পো জানতে চাইলে তুম্বি শেষ থেকে শুরু করে। তৃতীয়জন হলো তার মা, দ্বিতীয়জন হলো তার দিদা, আর সবচেয়ে প্রিয়জন হলো বলতে যাবে ঠিক তখনই বাইরে থেকে কবির কাকা চেঁচিয়ে বলে ক্যাল্পো আমি ধরা পড়ে গেছি, তুইও তাড়াতাড়ি পালা। আর তখনই তুম্বির মা মানে সৌদা তুম্বিকে দরজা খুলতে বলে। আর তারা ভয়ে কী করবে ভেবে না পেয়ে ক্যাল্পো দরজার পাশে লুকিয়ে পড়ে। তুম্বি দরজা খুললে সৌদা বলে বাইরে চোর এসেছে। আর তখনই বাইরের দরজা খোলা দেখতে পেলে সৌদা বলে তুই বাইরের দরজা লাগাসনি? তখন তুম্বি দরজা লাগাতে গেলে সৌদা আয়নায় ক্যাল্পোকে দেখতে পেয়ে যায়। ব্যাস সৌদা বলে আমি তোমার কথা শুনলাম, এখন আমি চাই তুমি আমার কথা শোনো। বেটা তুমি আমাদের পরিস্থিতি জানো না, কিন্তু তুম্বি সব কিছু জানা সত্ত্বেও সে কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। ক্যাল্পো বলে মাঝি তুম্বির কোনো দোষ নেই। সৌদা বলে আমরা এখানে কোনো কিছু বোঝার পরিস্থিতি নেই। মা হয়ে তোমার কাছে অনুরোধ করছি দয়া করে তাকে আর ফোন করো না, আর তার কাছেও এসো না। পরদিন সকালে সাইফু ক্যাল্পোকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও দেখতে না পেলে তাদের আড্ডাখানে গিয়ে দেখে সেখানে সে শুয়ে আছে। সাইফু সেখানে গিয়ে তাকে বোঝায় যে একজন মা রাত্রিবেলা তার মেয়ের ঘরে একটা অচেনা ছেলেকে দেখলে কতটা খারাপ অনুভব করে সেটা কি তুই বুঝিস? ও তুই কী করে বুঝবি, তোর তো মাই নেই। ক্যাল্পো বলে বাবা তোমাকে জিজ্ঞাসা করার জন্য তোমার ঘরে গিয়ে
গিয়েছিলাম। সাইফু বলে, কাউকে ভালোবাসলে এই ধরনের জিনিসগুলো সাধারণ মনে হয়, কিন্তু সাহসের সাথে সেই পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়, আর তোর মতো গর্দভার কি করতে পারে? ক্যাল্পো বলে, বাবা তাহলে এখন আমার কি করা উচিত? সাইফু বলে, দেখ, কেউ ভালোবাসলে পুরো দুনিয়া তার বিপক্ষে যায়, আর সত্যিকারে ভালোবাসলে তার মধ্যে বাধা তো আসবেই, আর সেটাকে পুরো আত্মবিশ্বাসের সাথে সামলাতে হয়। তুই যা, ওর সাথে দেখা কর, কথা বল। তোমাদের দুজনের পথে ওর মাই বাধা, মেয়েরা কখনোই তার মায়ের বিপক্ষে যায় না। বাবার কথা শুনে ক্যাল্পো কলেজে রিনার কাছে চলে যায়। রিনা তুম্বিকে ফোন করলে তার কাছ থেকে কোনো উত্তর পায় না, তাই ক্যাল্পো রিনাকে বলে, দয়া করে তুমি কি তার বাড়িতে একটু যেতে পারবে? রিনা বলে, আমি যদি যাই বিষয়টা আরও গম্ভীর হয়ে যাবে, তুমি তার বাবাকে চেনো না। এরপর কয়েকদিন পর তুম্বি ড্রাইভিং শিখতে বের হলে ক্যাল্পো তার বন্ধুদের নিয়ে তাকে আটকায়। এরপর সে নিজে গাড়িতে উঠে তুম্বিকে নিয়ে এখানে এসে দাঁড়ায়। এরপর মনের রাগে তুম্বিকে জিজ্ঞেস করে সে কেন তার কল ধরছে না। তুম্বি অশ্রু ভরা চোখে বলে, সবকিছু এখানেই বন্ধ করো, তুমি আমার বাড়ির পরিস্থিতি জানো না, আমার বাবাকে তুমি চেনো না, আমি চাই না আমার জন্য আমার মা কোনো সমস্যায় পড়ুক। তখন ক্যাল্পো বলে, তাহলে এই ব্যাপারে তুমি আগে বলোনি কেন? তুমি বলে, এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ক্যাল্পো তাকে মানানোর জন্য আবার বলে, তুমি জানো বাবা আমাকে বলেছে কাউকে ভালোবাসলে পুরো দুনিয়া তার বাধা হয়ে দাঁড়ায়, আর যারা সত্যিকারে ভালোবাসে তারাই সেই বাধাকে পার করতে পারে। আমি তৈরি, তুমি কি তৈরি? তুমি তৈরি না বললে ক্যাল্পো রেগে গিয়ে বলে, তুমি ময়নার মতো একটা খাঁচায় বন্দী হয়ে আছো, বলে চলে যায়। এরপর কয়েকদিন পর ক্যাল্পোর মন ভালো করার জন্য সাইফু তার বোনদের ডাকে, যারা থাইল্যান্ডে থাকে। ক্যাল্পো তার আঙ্কেল আন্টির সাথে কথা বলে ঘরে গেলে তার আন্টির মেয়ে আন্নাকে দেখতে পায়। তাকে তার ঘরে দেখতে পেয়ে তার বেশ রাগ হয়। আর এইদিকে তৃষা তুম্বিকে বোঝায় যে ক্যাল্পোর মন পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে, আর এই দুনিয়ায় নিজেকে শেষ করার অনেক অপশন আছে, আর আমি ভয়ে আছি যদি সে এরকম কিছু একটা করে দেয়। এইভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন ক্যাল্পো আন্নাকে নিয়ে ঘুরতে বের হয়, আর তুম্বিও সেই দিন ওই দিক দিয়ে কলেজে যাচ্ছিল। ক্যাল্পোকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পেয়ে তার ভীষণ রাগ হয়। যতই হোক, ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখলে রাগ তো হবেই। তাই তুম্বি অটো থেকে তাড়াতাড়ি নেমে রেগে গিয়ে ক্যাল্পোর কাছে এসে তাকে বলে, তোমার বাবার কাছে নিয়ে চলো তো। ক্যাল্পো বলে, কেন? তুমি বলে, আমি ওনার সাথে দেখা করতে চাই। সিন ক্যাফে আসলে দেখি সাইফু তার কিডনিটাকে একটু চিকিৎসা করছেন। তখনই ক্যাল্পো তুম্বিকে নিয়ে ক্যাফে আসলে সাইফু তুম্বিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সাইফু ক্যাল্পোকে বলে, তুমি আগে আমাকে জানাতে পারোনি যে তাকে নিয়ে আসবে? ক্যাল্পো বলে, সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। এরপর ক্যাল্পো বিচের দিকে চলে যায়, আর সাইফু তুম্বিকে নিয়ে ক্যাফের ভিতরে বসে। সাইফু তুম্বিকে বলে, সত্যি কথা বলতে তুমি এই এলিপি শহরে আসার আগে ভালোবাসার মানে তার কাছে শুধু একটা পাসপোর্ট ছিল, যাতে সে এই সুন্দর জায়গাটি ছেড়ে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু আমার বিশ্বাস ছিল ওর জীবনেও ওর মায়ের মতো কেউ একজন আসবে, আর সে সত্যিকারের ভালোবাসার মর্ম বুঝবে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর তুমি ক্যাল্পোর কাছে আসলে ক্যাল্পো অভিমান করে একটু দূরে সরে যায়। তুম্বি তখন করুণ সুরে বলে, তুমি সেদিন বলেছিলে না পুরো দুনিয়া যদি আমাদের জীবনের বিপক্ষে যায় তুমি তাদের মুখোমুখি হবে? তুমি যদি তাই করো তাহলে আমি তোমার পাশে তোমার হাত ধরে থাকবো। তুম্বির কথা শুনে ক্যাল্পোর মনে একটু খুশির ছোঁয়া পায়, কিন্তু ভাব দেখিয়ে চুপ হয়ে থাকে। তুম্বি বলে, তোমার বাবা বললো তুমি নাকি কয়েকদিন ধরে মন খারাপ করেছিলে। ক্যাল্পো ভাব দেখে বলে, আমার আবার মন খারাপ? আমি তো এখন ইউরোপিয়ান মেয়ে পটিয়ে ইউরোপে যাওয়ার প্ল্যান করছি। তুম্বি অবাক হয়ে বলে, তুমি কি চলে যাবে? ক্যাল্পো তাকে রাগানোর জন্য বলে, হ্যাঁ অবশ্যই যাব। তুম্বি তখন কাঁদো কাঁদো সুরে বলে, সত্যি কি চলে যাবে? ক্যাল্পো তখন আরও রাগানোর জন্য বলে, একটা হট বিদেশি মেয়ে পেয়ে গেলেই চলে যাবো। ব্যাস, তুম্বি তো আগুনের গোলা হয়ে গিয়েছে। ক্যাল্পো শান্ত হয়ে কথা বলতে চাইলে তুম্বি আর তার কথা শুনতে চায় না, আর সাইফু দূর থেকে তাদের এই দুষ্টুমি দেখে বেশ খুশি হয়। এরপর একদিন রিনা তুম্বিদের বাড়িতে এসে তুম্বির মাকে বলে, আন্টি আজ কলেজের শেষ দিন, তাই ওকে আমাদের সাথে আজ একটু ঘুরতে যেতে দিন। রিনার কথায় সৌদা তুম্বিকে মানা করতে পারে না, কিন্তু বলে দেয় তার বাবা আসার আগেই যেন সে বাড়িতে পৌঁছে যায়। তুম্বি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা এই জায়গাটা অনেক সুন্দর, আমরা এখান থেকে কোথাও যাব না। সন্ধ্যায় রিনা আর তুম্বি মেলায় ঘুরতে আসলে ক্যাল্পোদের সাথে তাদের দেখা হয়। ক্যাল্পো তুম্বিকে নিয়ে দৌড়ে চলে যায় যাতে তারা একসাথে আনন্দ উপভোগ করতে পারে। তুম্বি আজ খুব খুশি, যেন বন্দি খাঁচা থেকে বের হয়ে উন্মুক্ত খোলা আকাশে মুক্তি পেয়ে গিয়েছে। তুম্বি আজ রাতে পুরো এলিপি শহরটা ঘুরতে চাইলে ক্যাল্পো তাকে নিয়ে বেরিয়ে পড়ে, তাকে পুরো এলিপি শহরটা ঘুরে নিয়ে বেড়ায়। পথে কবির কাকার সাথে দেখা হলে তুম্বিকেও ওনার সাথে পরিচয় করে দেয়। এরপর ক্যাল্পো তুম্বিকে নিয়ে চলে আসে তার বাবার সবচেয়ে কাছের বন্ধু ফ্রেডি আঙ্কেলের কাছে, যিনি এই এলিপি শহরের একজন বিখ্যাত ফটোগ্রাফার। ফ্রেডি আঙ্কেল তুম্বিকে দেখে খুশি হয়ে তাদের ভিতরে আসতে বলে। ভিতরে ঢুকতেই ক্যাল্পো তার বাবা মার একসাথে তোলা একটা ছবি তুম্বিকে দেখায়। তুম্বি মুগ্ধ হয়ে সেই ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ফ্রেডি আঙ্কেল ছবি তোলার জন্য পোস্ট দিতে বললে ক্যাল্পো তো নর্মাল হয়ে দাঁড়ায়, কিন্তু তুম্বি একেবারে ক্যাল্পোর বাবা মার মতো করে ক্যাল্পোর হাতটা ধরে। ক্যাল্পো ফ্রেডি আঙ্কেলের স্টুডিও দেখে একটু আশ্চর্য হয়ে যায়। তখন ফ্রেডি আঙ্কেল তাকে বোঝায় যে কোনো আত্মা যখন ভালোবাসায় পড়ে তখন সেই আত্মাটি 7টি ধাপ অতিক্রম করে: আকর্ষণ, মোহ, ভালোবাসা, বিশ্বাস, উপাসনা, উন্মাদ এবং সবশেষে মৃত্যু। ছবির পিছনে গাছের এই 7টি রং ভালোবাসার 7টি রঙকে বোঝায়। এরপর তুম্বিকে বাড়ি পৌঁছে দিয়ে তার 5 বন্ধু মিলে ধাবায় বসে আলোচনা করছে যে এই ট্যুরিস্টদের গাইড করে আর কতদিন, জীবনে সেটেল হতে হবে না, তাই আমাদের অন্য একটা প্ল্যান করতে হবে। তখনই ক্যাল্পোর ফোনে তুম্বির কল চলে আসলে পেলিকো বলে, যা তুই তোর ফোনের সাথে সেটেল হয়ে যা। ক্যাল্পো তখন গাড়ির ভিতর ঢুকে তুম্বির সাথে কথা বলতে থাকে।
তো প্রেমিক প্রেমিকের গল্প কীরকম হবে বুঝতে পারছেন, তাই আমরা তাদের পার্সোনাল মামলায় জড়াবো না। তো কথা বলতে বলতে তুম্বির ঘরে কেউ একজন চলে আসে, তাই সে কলটা কেটে দিয়ে ভিতরে গিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। ব্যাস তুম্বির জীবনটা যেন হাতে বেরিয়ে আসার মতো হয়ে গিয়েছে। তার বাবা বলে, ফোনে কে ছিল তুম্বি? তুম্বি ভয় ভয়ে বলে, বন্ধু ছিল। তার বাবা তার কাছ থেকে ফোনটা চাইলে তুম্বি দিতে রাজি হয় না, কিন্তু তারপর এমন একটা চাপড় দেয়, ভয়ে দিয়ে দেয়। তারপর তার বাবা ফোনের কল হিস্টোরি চেক করলে দেখে হার্ট ইমোজি দিয়ে কাল্প নামে একটা নাম্বার সেভ করা আছে, যার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে। তুম্বিকে জিজ্ঞেস করে, তাহলে এই কাল্প নামটাই কি তোমার বন্ধুর নাম? তাহলে বলো তো কাল্পের অর্থ কী? বলে ফোনটা বাথরুমে নিয়ে গিয়ে ফ্লাশ করে দেয়। তখনই সৌদা সেখানে ভয়ে ভয়ে আসলে তুম্বির বাবা বলে, এই যে তোমার মা এর মানে নিশ্চয়ই জানে, বলে দাও তো কাল্পের মানে কি। বলে যেই সৌদাকে মারতে যাবে তুম্বি সাহস করে আজ তার বাবাকে আটকাতে যায়। তুম্বি বলে, দোষটা যখন আমি করেছি আমাকে মারো, মায়ের উপর আর তোমাকে কোনো মতে চর্চা করতে দেবো না। তুম্বির এই সাহস দেখে তুম্বির বাবা গম্ভীর হয়ে সৌদার দিকে কিছুক্ষণ তাকায়, তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সৌদা তখন তুম্বিকে কান্না স্বরে বলে, এটা তুই কি করলি তুম্বি? সে ফিরলে সব কিছু ধ্বংস করে দেবে। তুম্বি তখন নিচে গিয়ে টেলিফোন দিয়ে ক্যালপোকে কল দেয়। ক্যালপো কলটা ধরলে তুম্বি বলে, শোনো তুমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমাকে নিয়ে যাও। ক্যালপো হঠাৎ এরকম আশ্চর্যজনক কথা শুনে বলে ওঠে, কি হয়েছে তুম্বি? তুম্বি বলে, আমি অনেক চেষ্টা করেছি, আমি আর এক মুহূর্তও এখানে থাকতে পারবো না, আর কিছুক্ষণ থাকলেই আমি মারা যাব, তুমি তাড়াতাড়ি আসো। বলে কলটা কেটে দেয়। তারপর উপরে এসে কাপড় গোছাতে শুরু করলে সৌদা বলে, তুই কি করছিস তুম্বি? তখন তুম্বি বলে, আমি তোমার মতো সারা জীবন ভয়ে ভয়ে জীবন কাটাতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। বলে তুম্বি বেরিয়ে পড়ে। এরপর ক্যালপো সেখানে পৌঁছালে তুম্বির মন মানসিকতা দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে তুম্বি তাকে গাড়ি স্টার্ট দিতে বলে। কিছু পর যাওয়ার পরে ক্যালপো কি হয়েছে আবার জিজ্ঞাসা করলে তুম্বি ক্যালপোকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি মাকে একাই রেখে চলে আসলাম, সে তাকে মেরে ফেলবে। আর তখনই হঠাৎ তাদের গাড়ি দিয়ে একটা দুধওয়ালাকে ধাক্কা লেগে যায়। ক্যালপো তাকে উঠে নিয়ে হাসপাতালে যেতে চাইবে, ঠিক তখনই সিনেমা হলে ঝামেলা হওয়া সেই ছেলেগুলো তাকে দেখতে পেয়ে যায়। ক্যালপোকে একাই পেয়ে তাদের পুরনো হিসাব মেটাতে তার কাছে চলে আসে। ক্যালপো ব্যাপারটাকে শান্তভাবে নিতে চাইলে তারা গাড়ির ভিতর তুম্বিকে দেখতে পেলে একজন গাড়ির দিকে এগিয়ে আসে, আর তখনই ক্যালপোর মাথায় উঠে যায় আগুন। তো শুরু হয়ে যায় মারামারি, কিন্তু ক্যালপো একাই অতগুলো ছেলের সাথে পেরে উঠতে পারে না, তাই সেই তুম্বিকে নিয়ে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পিছু পিছু আসে, কিন্তু একটা ট্রেন আসার মুহূর্তেই তারা লাইনের ওই পার হয়ে যায়। কিন্তু ট্রেন যাওয়ার পরেই দেখা যায় ক্যালপো তার বন্ধুদের নিয়ে লাইনের ওই পার দাঁড়িয়ে আছে, আর তখনই পিছন থেকে একটা পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। সিন চলে আসে থানায়। তুম্বির বাবাও সেখানে পৌঁছালে ইন্সপেক্টর বলে, স্যার ছেলেগুলো রাস্তায় মারামারি করছিল, আর আপনার মেয়েও সেখানে উপস্থিত ছিল। তাকে আমি যেতে বলেছিলাম, কিন্তু সে ছেলেগুলোকে না ছাড়লে যাবে না, তাই বাধ্য হয়ে আমি আপনাকে আর আপনার স্ত্রীকে ইনফর্ম করেছি। আর এই ছেলেগুলো ডলফিন বিচে থাকে। তখন ক্যালপোর বাবা বলে, স্যার ছেলেগুলো ভালো, তাদের একটা ছোটোখাটো সমস্যা নিয়ে ঝামেলা হয়েছিল, আমি যদি আগে জানতাম তাহলে আমি সমাধান করে দিতাম। সাইপুর এরকম কথা শুনে তুম্বির বাবা বলে ওঠে, তা আপনি কে? সাইপু ক্যালপোকে দেখেই বলে, আমি তার বাবা। তুম্বির বাবা দেখে বুঝতে পেরে যায় তাহলে এই সেই কাল্প যার সাথে তুম্বি কথা বলতো। এরপর তুম্বির বাবা ইন্সপেক্টরকে নিয়ে ভিতরে আসে এবং কিছুক্ষণ পর ইন্সপেক্টর ক্যালপোর বাবাকেও আসতে বলে। সাইপু যাওয়ার আগে তুম্বিকে একটু সান্ত্বনা দেয় যে চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। কিন্তু তুম্বি আর তুম্বির মা তো জানে যে তুম্বির বাবা কীরকম। সাইপু ভিতরে এসে তুম্বির বাবাকে বলে, স্যার আমি এখানে সব কিছু ঠিক করতে এসেছি। কিন্তু তুম্বির বাবা সাইপুকে কষিয়ে চড় মারতে শুরু করে দেয়। শব্দ শুনে তুম্বির কান্না করা ছাড়া আর কিছুই থাকে না। ক্যালপো ভিতরে যেতে চায়, কিন্তু তাকে যেতে দেয় না। তুম্বির বাবা সাইপুকে জোর গলায় বলে, তোকে এইসব সমাধান করার কে পারমিশন দিয়েছে? কোর্ট দিয়েছে? তোর ছেলেকে আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে তুই আর তোর ছেলেকে সারা জীবনের মতো জেলের ঘানি টানতে হবে। এই বলে সাইপুকে সাবধান করে দেয়। বাইরে বেরিয়ে সাইপু তাদের দেখানোর জন্য মুখে হাসি নিয়ে বলে, তোমরা কি ভয় পেয়ে গেছিলে? সব ঠিক হয়ে গেছে, তিনি আমাদের বাড়ি যেতে বলল। বাবার সাথে এরকম আচরণ দেখে ক্যালপোর কান্না করা ছাড়া আর কিছুই থাকে না। সাইপু তুম্বির মাথায় হাত রেখে বলে, তুমিও ঘরে যাও বেটি। তুম্বি ক্যালপোর বাবার এত অপমান সহ্য করতে না পেরে ওনার হাতে চুমু খেতে খেতে কান্না করে দেয়। এই সব কিছু আজ তার জন্যই হলো। সাইপুও আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, তিনিও ইমোশনাল হয়ে পড়ে, আর তার সাথে সাথে সবাই। এরপর সিন বাড়িতে আসলে রিনা এসে বলে ওরা কলেজ থেকে তার টিসি নিয়ে নিয়েছে, আর শুনতে পেরেছি এই সপ্তাহের মধ্যেই নাকি তারা এখান থেকে চলে যাবে। ক্যালপো রেগে উঠে গিয়ে যেতে চাইলে তারা তাকে শান্ত হতে বলে। তৃষা আন্টি বলে, আমি আমার সহকর্মীদের সাথে কথা বলেছি। তুম্বির বাবা ভীষণ রাগী স্বভাবের লোক, আর ওনার সাথে বড় বড় রাজনৈতিকবিদদের সম্পর্ক আছে। কাসারগোড ইনকাউন্টার কেস সম্পর্কে শুনেছ না? তাকে এই কেসের জন্যই পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে এখানে পাঠানো হয়েছে। এখানে তার বিপক্ষে আমাদের কিছুই করার নেই, তবে একটা উপায় আছে। তার সিসিলা আন্টি তো থাইল্যান্ডে থাকে, এদের দুজনের ভিসা করিয়ে যদি সেখানে পাঠিয়ে দিই তাহলে সেখানে তুম্বির বাবার আর কিছুই করা থাকবে না। রিনা বলে, আমি তুম্বির মায়ের কাছ থেকে তার পাসপোর্ট আনতে পারবো। সাইপু চিন্তিত হয়ে বলে, এইটুকু সময়ে এত কিছু করা কি সম্ভব হবে? তৃষা বলে, একটা চেষ্টা করে দেখি। পরদিন তুম্বি নামাজ পড়ছিল, তখন তার মা কিছু কাপড় গুছিয়ে তার বিছানায় রেখে দেয়। তারপর তাকে পরম যত্নে চুমু খেয়ে চলে যায়। তখনই তুম্বি ভাইব্রেশন শুনতে পেয়ে
পেয়ে তাকাতেই দেখে তার মা কাপড়ের ভাঁজে ফোন রেখে গিয়েছে। তুম্বি কল রিসিভ করতেই ওপাশ থেকে ক্যাল্পো কথা বলে। তুম্বি শুনতে পেয়ে খুশি হয়ে সে কেমন আছে তা জিজ্ঞেস করে। ক্যাল্পো বলে, আমি ঠিক আছি, রিনা তোমার মায়ের সাথে কথা বলেছে, আজ আমাদের কোয়েম্বাটুর থেকে থাইল্যান্ডে যাওয়ার ফ্লাইট আছে, তোমার বাবা অফিসে যাওয়ার পরেই তুমি বেরিয়ে পড়বে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর তুম্বি খেতে বসেছে, ঠিক তখনই তুম্বির বাবা অফিসে যাওয়ার জন্য বের হলে সৌদাকে বলে, আজ দুপুরে খেতে আসতে পারবো না, থানায় একটু ব্যস্ত থাকবো, ডলফিনের কিছু ছেলে ধরা পড়েছে যারা কোয়েম্বাটুর থেকে থাইল্যান্ডে ড্রাগ সাপ্লাই করে। আর মজার বিষয় কি জানো, তাদের মধ্যে লিডার হচ্ছে তাদের মধ্যে একজনের বাবা। তুম্বির বুঝতে আর বাকি থাকে না। থানায় ক্যাল্পোদের ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। ক্যাল্পো বলে, আমরা যেটা করিনি তা স্বীকার করবো না। ইন্সপেক্টর বলে, তাহলে একটা কাজ করো, প্যান্ট খোলো, বলে তাদের 5 বন্ধুকে একেবারে উলঙ্গ করে পশুর মতো পেটাতে শুরু করে। রিনা চিৎকারের শব্দ শুনতে পেরে জানালা দিয়ে দেখতে গেলে দেখে তাদের সাথে পুলিশরা নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। তাই কান্না করতে করতে তুম্বিকে ফোন করে বলে যেন সে তার বাবাকে ফোন করে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে, নাহলে তারা মার খেয়েই মারা যাবে। তুম্বি তখন তার মায়ের কাছে এসে তার মাকে বলে যেন সে তার বাবাকে কল করে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে। সৌদা শুনতে পেরেও না শোনার ভান করে জীবিত লাশের মতো দাঁড়িয়ে থাকে। তখন তুম্বি তার মায়ের কাছ থেকে প্লেটটা নিয়ে মেঝেতে ফেলে দিলে সৌদা কান্না করতে করতে বলে, কি বলবো তুই বল, যখন আমি নিজেই এখানে একটা দাসীর মতো আছি তখন আমার কাছ থেকে আর কি আশা রাখতে পারিস। এরপর রাত্রিবেলা তৃষা থানায় এসে বলে, এদের আগে এরকম কোনো কেস নেই, কোনো প্রমাণও নেই, তাহলে কিসের ভিত্তিতে আপনি এদের উপর এইভাবে অত্যাচার চালাতে পারলেন। তৃষার সাথে তার সহকর্মীরাও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অফিসার চুপ হয়ে বসে থাকে, কারণ সে জানে দোষটা কার। এইদিকে তুম্বির বাবা তার খবর দেখছে, যেখানে সে তার কাসারগড় ইনকাউন্টার কেস থেকে নির্দেশ ঘোষিত করেছে। তখনই তুম্বি তার বাবার কাছে এসে করুণ সুরে বলে, বাবা তাদেরকে ছেড়ে দাও, তারা নির্দোষ, তারা কিছুই করেনি, আমি কোথাও যাব না, প্লিজ। কিন্তু তার বাবা তার মেয়ের ইমোশনকে একটুও গুরুত্ব না দিয়ে খুশির সাথে বলে, এটা তো কোর্ট ডিসাইড করবে যে তারা দোষী না নির্দোষ। এই যেমন তুই তোর মা আমাকে কাসারগড় মার্ডার কেসের দোষী ভেবেছিলি, কিন্তু প্রমাণ হয়ে গেল তো আমি নির্দোষ। এরকমই যদি তারা নির্দোষ হয় তাহলে তারা ছাড়া পাবে। তাছাড়া তারা জেল থেকে ছাড়া পেয়ে গেলে, তাদের লাশ কোথাও পাওয়া গেলে তখন আমাকে আবার দোষী করো না। তুম্বি তার বাবার এরকম কথা শুনে নিরাশ হয়ে কিছু একটা ভাবতে ভাবতে উপরে চলে আসে। পরদিন সকালে কোর্ট থেকে জামিন নিয়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। রিনা সেখানে ফোন নিয়ে এসে ক্যাল্পোকে দিলে ক্যাল্পো ফোনটা নিয়ে আড়ালে চলে আসে। তারপর কথা বললে তুম্বি বলে, তুমি কি ঠিক আছো, বাবা কি ঠিক আছে? ক্যাল্পো বলে, হ্যাঁ, এখানে আর কোনো সমস্যা নেই, আমরা ছাড়া পেয়ে গেছি। তুম্বি বলে, তারা কি তোমাদের সাথে কিছু করেছিল? তুম্বি যাতে দুঃখ না পায় সেই জন্য ক্যাল্পো বলে, না না, তারা আমাদের সাথে কিছুই করেনি, কিন্তু তুম্বি তো জানে তারা কি করেছিল। তাই কান্না করতে করতে বলে, এইসব কিছু আমার জন্যই ঘটলো। ফোনের ওপাশ থেকে ক্যাল্পো বলে, তুমি কিছুই করেনি, শুধু শুধু কান্না করো না তো, আমরা আবার নতুনভাবে জীবনটাকে সাজাবো। তুম্বি বলে, আর সাজানো যাবে না, বলে ক্যাল্পোর কাছে বারবার ক্ষমা চাইতেই থাকে। ক্যাল্পোর কোনো কথাই সে শুনতে পারছে না। হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। এদিকে ক্যাল্পো কথা বলতেই থাকে, কিন্তু সে আর কোনো উত্তর পায় না। তুম্বি হাত কেটে দিয়ে তার এরকম রুক্ষ বাবার কাছ থেকে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিয়ে চিরদিনের মতো চলে গেল, কারণ সে জানতো সে বেঁচে থাকলে তার বাবা ক্যাল্পোদের কখনো ছাড়তো না। তুম্বির মৃত্যুতে তার মা আর ক্যাল্পো যেন জ্যান্ত লাশ হয়ে গিয়েছে। মর্ত থেকে তুম্বির শরীর গাড়িতে ওঠালে একজন তুম্বির বাবাকে বলে, এখানে সবার দেখা হয়ে গেলেই আমরা ওট্টাওয়ালামে নিয়ে চলে যাব। তুম্বির মা আজ প্রথম তুম্বির বাবার মুখের সামনে কথা বলে, আমার মেয়েকে এখানেই দফন করা হবে, কারণ যারা একে সত্যিকারে ভালোবাসে তারা সবাই এখানেই থাকে। তুম্বির বাবা আজ মাথা নিচু করে কথা বলে, কি বলছো এসব? তুম্বির মা রেগে বলে, আমি অন্তত আমার মেয়ের একটা ইচ্ছা পূরণ করতে চাই। তুম্বির বাবার আজ মাথা উঁচু করে কথা বলার সাহস হয় না, কারণ তুম্বির মৃত্যুর জন্য সেই একমাত্র দায়ী। তুম্বিকে শেষবারের মতো স্নান করিয়ে কাফনের কাপড় পরিয়ে দেয়। তারপর তাকে দফনের জন্য বের করতেই ক্যাল্পো তুম্বির বাবাকে সরিয়ে নিজে কাঁধে নেয়। তুম্বির বাবার আজ সাহস নেই যে সে ক্যাল্পোকে আটকাবে। তুম্বির মৃত্যুতে যেন পুরো এলিপি শহর জুড়ে শোকের ছায়া নেমেছে। আকাশেও আজ প্রবল বেগে কান্না করছে। তারপর সবাই চলে গেলেও ক্যাল্পো সিঁড়িতে বসে তুম্বির কবরের দিকে তাকিয়েই থাকে। কিছুক্ষণ পর সাইফু তাকে নিতে আসে। গাড়ি চলতে চলতে হঠাৎ ক্যাল্পো বলে ওঠে, বাবা গাড়িটা একটু থামাও তো। গাড়ি থেকে নেমে ক্যাল্পো বাইরে এসে চিৎকার করতে করতে কান্না করতে থাকে, যেন তার সাথে পুরো শহর জুড়ে কান্না করছে। সাইফুও দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা তারাই বুঝবে যারা সত্যিকারের কাউকে ভালোবাসে। গভীর রাতে তুম্বির মিষ্টি ডাক আর তার মৃত্যু আত্মার স্বপ্ন দেখতে পেয়ে ক্যাল্পো হঠাৎ জেগে উঠে অস্থির হয়ে পড়ে। তারপর তার বাবার দরজায় গিয়ে দরজা খুলতে বলে। সাইফু দরজা খুললে ক্যাল্পো বলে, বাবা আমি কি মরতে পারি? সাইফু কথা শুনে অবাক হয়ে গেলে ক্যাল্পো আবার বলে, প্লিজ বাবা বলো, আমি কি মরতে পারি? আজ পর্যন্ত তোমাকে জিজ্ঞেস না করে আমি কোনো কিছু করিনি। আমার জন্য তুম্বি নিজেকে শেষ করেছে বাবা, এটা আমি সহ্য করতে পারছি না, প্লিজ বাবা সম্মতি দাও, বলে ক্যাল্পো বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
সকালে তৃষা জানালার দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকলে ক্যাল্পো হঠাৎ এসে চেয়ারে বসে পড়ে। তৃষা বলে, আমি এখনই তোমার কাছে যেতে চেয়েছিলাম। ক্যাল্পো বলে, আন্টি আমাকে খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? তৃষা খাবার নিয়ে আসলে ক্যাল্পো খেতে শুরু করে। আর তৃষা বলে, আমি খুশি হয়েছি তুমি এখান থেকে যেতে চেয়েছো, তোমার বাবাকেও নিয়ে যেও আর ওই ক্যাফেটাও বিক্রি করে দিও। ক্যাল্পো শান্ত গলায় বলে, কে বলেছে আমি থাইল্যান্ডে যাচ্ছি? তৃষা অবাক হয়ে বলে, তাহলে কোথায়? সিন চলে আসে তুম্বির কবরস্থানে। ফুলের মালাগুলি শুকিয়ে গিয়েছে, গাছের পাতা পড়ে কবরের উপর নোংরা হয়ে গিয়েছে। ক্যাল্পো পরম যত্নে সেগুলি পরিষ্কার করে একটা ফুলের গাছ পুঁতে দিয়ে তাতে জল দিয়ে দেয়। তারপর চলে যেতেই দেখে তুম্বির মা এবং তুম্বির বাবা আসছে। তুম্বির বাবার হাতে আগরবাতি দেখতে পেয়ে বলে ওঠে, এটা কি তার কবরে দেওয়ার জন্য? সে মারা যাওয়ার পরে তাকে ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। সে সেই দিন মরেনি, সে আপনার সাথে গোটা 20টা বছর ধরে জ্যান্ত লাশ হয়েছিল। মা জানো, সে আমাকে বলেছিল আপনাদের বাড়িটা তার কাছে একটা বড় কবরস্থানের মতো লাগতো। আমি তাকে ভালোবাসতাম এবং সেও আমাকে ভালোবাসতো। এটা আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, আর এই সমস্যাটাকে সাজিয়ে আপনি এত বড় তৈরি করলেন যে সে নিজেকে শেষ করে দিল। বলে চিৎকার করতে করতে কান্না করতে থাকে। সৌদা সহ্য করতে না পেরে ক্যাল্পোকে জড়িয়ে ধরে সেও কান্না করতে থাকে। তারপর সৌদা তার ব্যাগ থেকে তাদের একসাথে তোলা ছবিটা বের করে ক্যাল্পোকে দেয়। ক্যাল্পো ছবিটা দেখে আর কান্না করতে করতে বলে, আমি এর মতো মেয়ে আগে একটাও দেখিনি। বলে কান্না করতে করতে চলে যায়। তুমির বাবাও এখন নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করে দেয়। কি ভাবছেন ক্যাল্পো অন্য কোনো শহরে চলে যাচ্ছে? আসলে ক্যাল্পো তখন তার তৃষা আন্টিকে বলেছিল যে তুম্বি তাকে বলেছে যে দুনিয়ার একদম শেষ প্রান্তে 7 সমুদ্র জুড়ে একটা গাছ রয়েছে, যে গাছটার নাম সিদ্রা গাছ, আর তার ঠিক পাশেই রয়েছে স্বর্গ। আর যারা আমাদের আগে চলে গিয়েছে, যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, তারা সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন 2 জন আমার জন্য সেখানে অপেক্ষা করছে, যেখানে আমি যাচ্ছি। তৃষা অবাক হয়ে কান্না করতে করতে বলে, ক্যাল্পো কি বলছো তুমি? ক্যাল্পো বলে, আন্টি বাবা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু লোকে কি বলবে তাই ভেবে সে বলার সাহস পায় না। তাই যদি আমি না থাকি তুমি আমার বাবার সাথে থাকবে। এই বলে তৃষার হাতটা শক্ত করে ধরে অনুরোধ করে বাবার সাথে থাকার কথা বলে ক্যাল্পো বেরিয়ে পড়ে। ক্যাল্পো ছোট্ট একটা নৌকো নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসে এবং কিছুক্ষণ পরে সমুদ্রে ডুবে ভেসে থাকতে দেখতে পাই। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে এক অন্য জগতে চলে যায়, যেখান থেকে তুম্বি দাঁড়িয়ে তাকে দেখছে। এরপর তুম্বি হাত বাড়ালে ক্যাল্পো ছুটে তার কাছে চলে যায়। ক্যাল্পোর বিশ্বাসই হচ্ছে না যে সে তার কাছে পৌঁছে গিয়েছে। ক্যাল্পো তার হাতে হাত রাখতেই দেখা যায় বাস্তব দুনিয়ার কিছু ডুবুরিরা ক্যাল্পোকে ধরে উঠাচ্ছে। সাইপু আর ক্যাল্পোর বন্ধুরা মিলে তাকে ধরে নৌকায় উঠায়। তারপর তার জ্ঞান ফিরলে সাইপু তাকে কিছু কথা বলে। তুমি সেদিন আমাকে জিজ্ঞেস করছিলে না মরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য? আমার হাজার কষ্ট হলেও আমি অনুমতি দিয়ে দিতাম, কিন্তু কেন দেয়নি জানো? কোনো স্ত্রী তার স্বামীকে হারালে তাকে বিধবা বলা হয়, কোনো সন্তানের বাবা মা মারা গেলে তাকে অনাথ বলা হয়, কিন্তু কোনো বাবা মা যদি তার সন্তানকে হারায় তাদেরকে কি বলে? তাদের তো কোনো নামই নেই। তোর মা মারা যাওয়ার পরে তুই আমার বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছিস। আমাকে চলার জন্য তোর হৃদস্পন্দনটাই যথেষ্ট। তোর বেঁচে থাকার জন্য যদি আমি যথেষ্ট না হই তাহলে মরতে পারো। যাও, তোমাকে মুক্ত করে দিলাম। ক্যাল্পো তার বাবার কথা শুনে কাঁদতে শুরু করে দেয় এবং ক্ষমা চেয়ে নেয়। সাইপু একাই বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং গল্পটা এখানেই সমাপ্তি হয়। আসলে জীবনটা এমনই, সবসময় যে সুখে থাকবে আর যা চাইবে তা পেয়েই যাবে তা কখনো হয় না। জীবনে বেঁচে থাকতে হলে সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট যন্ত্রণা সব কিছুকে অনুভব করেই বেঁচে থাকতে হবে। আসলে আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যা কখনোই ভোলার মতো থাকে না, কিন্তু বেঁচে থাকতে হলে সেই ঘটনাকেও স্মৃতি বানিয়ে মনের মধ্যে চেপে রেখে জীবনযুদ্ধে লড়াই করে যেতে হবে। তো বেশি আর কিছু বলছি না, মুভিটা আমার খুবই ভালো লেগেছে। আপনি যদি গভীর প্রেম সম্পর্কে মুভি দেখতে চান তাহলে এই সিনেমাটি অবশ্যই দেখবেন। তাছাড়া মুভিটিতে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আরও চমকপ্রবণ করে দিয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আর এত দূর পর্যন্ত আপনি দেখছেন তার মানে নিশ্চয়ই আপনাকে ভালো লেগেছে। তাই কিপটামো না করে একটা লাইক করে দিন। আর এই পরিবারের সদস্য হবেন না, তাই লাল বোতামটা টিপে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।